বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের অনেক প্রশংসার জায়গা আছে, কিন্তু বেগম খালেদা জিয়ার হাত ধরেই তো বাংলাদেশের র্যাব আসছে, বাংলাদেশে ধরেন যে গুম আসছে, বাংলাদেশে ক্রস ফায়ার আসছে, মানে মানে জোরালোভাবে আসছে আর কি। এর আগেও ছিল ক্রস ফায়ার, এগুলো জোরালোভাবে আসছে। এবং সেই সময়টা সরকারের বেগম মানে বিএনপির শরিক ছিল হচ্ছে জামাত। এবং শোনা যায়, আমরা যতটুকু জানি যে এই যে র্যাব তৈরি করা বা অপারেশন ক্লিন হার্ট, এটা আসলে জামাতের প্রেশারেই বিএনপি থেকে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিল। এবং এটার কিন্তু আপনি দেখবেন যে প্রথম বলি হয়েছিল বামপন্থীরা, যারা বামপন্থীদের পলিটিক্স নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, আমি নিজে সবচেয়ে বেশি সমালোচনা করি বলে আমার কাছে মনে হয়, কিন্তু তাদেরকে তো আপনি মেরে ফেলতে পারেন না, কাউকে তো আপনি মেরে ফেলতে পারেন না, বিনা বিচারে মেরে ফেলতে পারেন না। তো সো র্যাব করে প্রথমত বামপন্থীদেরকে মেরে ফেলা, তারপরে ধরেন যে মানে এটা একটা বিষ ফোড়া বাংলাদেশে পার্মানেন্টলি ইনস্টল করে দেয়া, এটার পিছনে জামাতও যুক্ত, বিএনপিও যুক্ত। বিএনপির এই যে পুরাতন বন্দোবস্তের যে রাজনীতি, এটাকে আমরা সাবস্ক্রাইব করি না, আমরা মনে করি না যে এখানে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আছে। নির্বাচন নিয়ে এখনো কোনো সংশয় বা আশঙ্কা আছে কিনা যে নির্বাচন নাও হতে পারে? অনেকেই বলছে আর অল্প দিন থাকলেও নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে, বা হলেও কেমন হতে পারে, ফেয়ার হবে কিনা? নির্বাচন নিয়ে শঙ্কা আসলে পুরোপুরি কাটে নাই, এটা টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ। এখনও আশঙ্কা আছে যে এই নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার কিংবা পেছানোর, এবং এর কোনো একটা এই আশঙ্কা যে বা এইটার পেছনে যে যারা চেষ্টা করতেছে তারা কোনো সৎ আকাঙ্ক্ষা থেকে জিনিসটা করতেছেন না। আপনি দেখবেন যে বাংলাদেশে আমরা সবাই এক হলো, যা বাংলাদেশের বেশিরভাগ জনগণ এখন আসলে নির্বাচনটা চাচ্ছেন। এর পেছনে বড় কারণ হলো যে আমরা কিন্তু গত বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি যে আমাদের ইকোনমি বলেন, আমাদের মানে কর্মসংস্থানের জায়গা বলেন, এবং পলিটিক্যাল জায়গাতেও আমাদের আসলে এক ধরনের আপনার নেগেটিভ দিকে যাচ্ছি, উল্টা পথে যাচ্ছি আমরা। তো এই জায়গাগুলো যত দেখা যাচ্ছে যে এগুলো আসলে ওভারকাম করার ক্যাপাসিটি এই সরকারের আসলে নেই। সরকার তো অনেক লিমিটেড ক্যাপাসিটির একটা সরকার, খুবই কম সক্ষমতা নিয়ে সে আসলে অনেক বড় বড় কাজের স্বপ্ন দেখছে, আমরা আসলে দেখছি, আমরা সবাই মিলেই দেখছি, কিন্তু এই জন্য অনেকগুলো জায়গাতেই আসলে একটা বড় ধরনের ডিজাস্টার হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই আশঙ্কার জায়গাগুলো এখনও পুরোপুরি আসলে আছে, খুবই আনফর্চুনেটলি। নির্বাচনটা নাও হইতে পারে, নির্বাচনটা পেছে দিতে পারে, ইভেন নির্বাচন হইলে এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আমার মনে হয় যে দিনকে দিন আসলে কমে যাচ্ছে। বরঞ্চ ধরেন যে একটা কফিনের মিছিল নির্বাচন কেন্দ্রিক সময়ে, নির্বাচনকে কেন্দ্র করে একটা কফিনের মিছিল হইতে পারে বলে আমার আসলে আশঙ্কা। আর এটার আরেকটা, এবং এই যে উদ্যোগটা, এই যে আশঙ্কার জায়গাটা এবং এটার পিছনে যারা কাজ করতেছেন, এটা যে শুধুমাত্র ধরেন যে দেশি বিদেশি কিছু অশুভ শক্তি যাদেরকে আমরা দেখি না নিয়মিতভাবে তারাই কাজ করতেছে এমন না, কিন্তু এখানে আমাদের দেখাশোনা যে কিছু কিছু পলিটিক্যাল পার্টি, আমাদের দেখাশোনা আমাদেরই কিছু কিছু ধরেন যে প্রতিষ্ঠান, হ্যাঁ, তারাও এইসবের সঙ্গে ইনভলভ হইতে পারে বলে আমাদের আশঙ্কা। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন আপনি দেখবেন যে আমাদের এই যে আজকে যে গতকালকে থেকে আজকে যে আসলে নিবন্ধনের কী বলে নির্বাচনের যে অনেকগুলো মনোনয়ন যে শুনানি হলো, আপনি দেখবেন যে 60%, 70%, 80%, আরও বেশি 90% মনোনয়নও আসলে বৈধ হচ্ছে। কিন্তু এই মনোনয়নগুলো যে এই যে 90% মনোনয়ন যে আঞ্চলিক জায়গা থেকে যে অবৈধ হলো, এবং আমরা যে অভিযোগগুলো পেলাম, আমরা যে ইভিডেন্সগুলো আসলে জাতির সামনে আনছি, যে পুলিশ নিয়ে, ম্যাজিস্ট্রেট নিয়ে নির্বাচন কমিশনের থেকে আপনার এই মানে ভোটারদের ইয়েটা স্বাক্ষর যাচাই করতে গেছে। তো এটা তো একটা ভয়াবহ একটা বিভৎস ব্যাপার। সো এই যে ম্যানেজমেন্ট, এই যে আপনার ক্যাপাসিটি বা লোকবল নিয়ে যে নির্বাচন কমিশন কাজ করতেছে, এরা যে সামনের ইলেকশনের দিন যে একই রকম অ্যাটিটিউডে একই রকমভাবে কাজ করবে না, এটা তো আপনি তো আসলে বলতে পারি না। সো এই লোকরাই যদি কাজ করে, যে দেখেন যে ওরা যে কাজটা করছে তার 90% কিন্তু এখানে আপিলে এসে বাতিল হয়ে গেছে। তো এই লোকরা যদি একই রকম যদি কাজ করতে থাকে নির্বাচনের দিন, তাহলে আপনার তো নির্বাচন 90% ভণ্ডুল হওয়ার, যদি এখান থেকে চায়ও, যদি নির্বাচন কমিশন থেকে চায়ও যে ভালো, নির্বাচন কমিশন কতটুকু চাইবে না চাইবে এটা তো একটা বড় মানে আমাদের প্রশ্ন আছে। তো আমরা তো দেখছি যে এই নির্বাচন কমিশনের একটা কোনো সে সংস্কার প্রস্তাব কিন্তু সে অ্যালাউ করেনি, বরঞ্চ নির্বাচন কমিশন একেবারে স্ট্রিক্ট হয়ে তারা বলছে ডেলিভারিটলি যে সংস্কার প্রস্তাবগুলো আসছে এগুলো ইমপ্লিমেন্ট করলে তাদের আপনার স্বকীয়তা,
তাদের সামর্থ্য, তাদের স্বাধীনতা খর্ব হবে, এইসব অজুহাত দেখায় তারা আমাদের একটা কোনো সংস্কার প্রস্তাব কিন্তু মানে নেয়। সো তবু আমি ধরে নিলাম তারা যদি চায়ও, মানে এটা যে মানে নাই এটা কিন্তু সৎ আকাঙ্ক্ষা থেকে মানে নাই সেটাও আমি মনে করি না। তার আসলে আওয়ামী লীগের যে আইন, আওয়ামী লীগ সময়ের যে মেকানিজম, সেইটা তার ব্যবহার করার খুব ইচ্ছা, সেটাই সে ব্যবহার করতে চায়। একই রকম সে ইলেকশন আসলে বাংলাদেশে করতে চায়। সো এই ইলেকশন করার যে তার একটা চেষ্টা আছে, এটা আমি মানে আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এবং এর প্রমাণ হিসেবে আপনি দেখবেন যে আমাদের কিন্তু নিবন্ধন 4 মাস হয়ে গেছে, কোর্টের রায় হয়েছে, আমরা কিন্তু এখন পর্যন্ত নিবন্ধন পাই নাই। এবং আরও অনেকগুলো আমাদের যে অনেকেই, আমরা গতকাল বা পরশুদিন আমরা স্বতন্ত্র প্রার্থীদের একটা গ্রুপকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছিলাম, এবং ওইখানে কোনো কোনো স্বতন্ত্র প্রার্থী বলছে যে তার উপর ফিজিক্যালি তাকে আসলে হ্যারেস করা হয়েছে এই কমিশনের লোকদের বা প্রশাসনের লোকরা গিয়ে, কিংবা ধরেন যে তিনি যখন নির্বাচন করবেন সিদ্ধান্ত নিছেন তখন তাকে অ্যারেস্ট করার চেষ্টা করা হয়েছে, তাকে না পায় তার পরিবারের লোকজনকে, তার ওয়াইফ এবং আরও একজনকে অ্যারেস্ট করা হয়েছে। সো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু সামগ্রিকভাবে কোনো ভালো বার্তা আমাদেরকে দেয় না। কেন্দ্রীয়ভাবে ইলেকশন ম্যানিপুলেশনের, ইলেকশনটাকে খারাপ একটা ইলেকশন করার, শেখ হাসিনার মতো আমিডামি ইলেকশনের মতো একটা ইলেকশন করার একটা চেষ্টা এখানে আছে বলে আমার আশঙ্কা, এবং প্রান্তিক পর্যায়ে এইটা আরও বেশি আছে বলে আমার অভিজ্ঞতা। কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে এনসিপির নারী নেত্রী যারা যারা ছিলেন তারা দলে দলে দল ত্যাগ করেছেন। দল ত্যাগ করার পরে কিছুদিনের মধ্যে আবার তাসনিম যারা বিএনপির প্রশংসা করে বলেছেন যে জামাতের চেয়ে তারেক রহমানের বিএনপি ভালো। মানে তাসনিম যারা কি কমেন্ট করছেন সেটা নিয়ে তো আসলে আমার কমেন্ট করাটা, মানে যেহেতু সেটা আমাকে নিয়ে না, এটা হচ্ছে বিএনপি বা জামাতের মধ্যে একটা কম্প্যারিজন। আমি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে দলে দলে বের হয়ে গেল, এটা আমাদের জন্য একই সঙ্গে এটা একটা দুঃখের ঘটনা, আবার একই সঙ্গে এটা একটা সম্ভাবনার জায়গা। দুঃখের ঘটনাটা কি, আমরা অভ্যুত্থানের যে মানে শক্তিগুলো, তার মধ্যে সবচেয়ে বড় শক্তিটা তো ছিল হচ্ছে এনসিপি, যারা একসঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া আরও অনেক শক্তি আছে, ছোট ছোট বিটস অ্যান্ড পিসেস হিয়ার অ্যান্ড দেয়ার আছে। কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ যে একটা শক্তির জায়গা, এই শক্তিটা বাংলাদেশের মানুষের আস্থার জায়গায় থাকতে পারলো না, এবং যেই কারণে তারা মানে বিতর্কিত হয়েছে এত বেশি, এবং সেই সব কারণে তারা বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে, সেইভাবে তারা আস্থা ভঙ্গ করছে, এবং এখন তারা নিজেরা বিভক্ত হয়ে যাচ্ছে। এটা খুব হতাশার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই যে তারা যে আবার একটা পুরাতন এনসিপি, যে একটা পুরাতন বন্দোবস্তের ধারায় যে আসলে চলে যাচ্ছে, পুরাতন রাজনীতি যে এনসিপি আসলে করছে, এর বিপরীতে অন্তত কিছু তাদের নেতা নেত্রী, নেতাকর্মীরা তারা এর বিপরীতে রুখে দাঁড়াইছে। তারা অবস্থান নিছেন, কেউ কেউ দল থেকে বের হয়ে গেছেন, কেউ কেউ দলের মধ্যে থেকেই প্রতিবাদ সংগ্রামটা, লড়াইটা আসলে মানে করতেছেন। সো এইটাকে আমি খুব পার্সোনালি এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। এইখানটা আমি খুব আশার জায়গাটা দেখি। এই যে যারা তাসনিম যারা, কিংবা মনে করেন যে আর যারা, এরা যদি আসলে এদের এই অবস্থানটা যদি শক্তিশালীভাবে ধরে রাখতে পারে, হইতে পারে যে এখান থেকে নতুন একটা সম্ভাবনা তৈরি হবে। আমরা ধরেন যে গণতন্ত্র মঞ্চ করছিলাম, তখন আমরা কি বিএনপির সঙ্গেও আমরা যুগপৎ আন্দোলন করছি। কারণ হচ্ছে কি, আমাদের ধরেন যে হাসিনাকে সরানোর জন্য আমাদের সবাইকে নিয়ে আসলে আন্দোলনটা করা দরকার ছিল। কিন্তু প্রকাশ্যভাবে আমাদের যেটা ঘোষিত অবস্থান সেটা হচ্ছে যে আমরা জামাত যতদিন আসলে জামাত, মানে সে যে যখন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটা, বা মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিপক্ষে অবস্থানকারী একটা প্রতিষ্ঠান, এবং সেটার জন্য সে যখন আসলে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই, তার যে বিচার, তার যে রিকনসিলিয়েশন, সেটা যতদিন পর্যন্ত হয় নাই, ততদিন পর্যন্ত সে জামাত, এবং সে বাংলাদেশের শত্রু, এবং সে বাংলাদেশের কোনো গ্রহণযোগ্য কোনো পলিটিক্যাল ফোর্স না। এ কারণে এইটা আমাদের একটা আগের অবস্থান। আমরা মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুটা হচ্ছে যে যারা অর্থ পাচার করে, আর পলিটিক্যালি যারা অচ্যুত, যাদের সঙ্গে কথা বলাও যাবে না, তারা হচ্ছে যে জামাত। কারণ হচ্ছে যে তারা বাংলাদেশকেই স্বীকার করে না। সো এখানে তো আর পরের আলাপ আসে না। কিন্তু তাদের কারো কারোর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু আমি বলছি যে পলিটিক্স মানে প্রতিষ্ঠানের জায়গাটা, জামাত প্রতিষ্ঠান, এবং যারা সরাসরি আসলে যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিলেন সেই নেতাদের কথা। বিএনপির বিষয়টা হচ্ছে কি, আমরা দেখছি যে বিএনপি একটা একেবারে পুরাতন বন্দোবস্তের দল। বাংলাদেশে যে একটা ধরেন যে দ্বিদলীয় যে একটা ব্যবস্থা, এবং যেখানে আসলে দলগুলো প্রতিযোগিতা করে কে কাচ্ছে বেশি আসলে লুটপাট করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, পাচার করতে পারে, এই যে রাজনীতিতে তারা যারা আসলে লিপ্ত ছিলেন, বিএনপি তার একটা অংশ।
বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের অনেক প্রশংসার জায়গা আছে, কিন্তু বেগম খালেদা জিয়ার হাত ধরেই তো বাংলাদেশে র্যাব আসছে, বাংলাদেশে ধরেন যে গুম আসছে, বাংলাদেশে ক্রস ফায়ার আসছে, মানে মানে জোরালোভাবে আসছে আর কি। এর আগেও ছিল ক্রস ফায়ার, এগুলো জোরালোভাবে আসছে। এবং সেই সময়টা সরকারের বেগম মানে বিএনপির শরিক ছিল হচ্ছে জামাত, এবং শোনা যায়, আমরা যতটুকু জানি যে এই যে র্যাব তৈরি করা বা অপারেশন ক্লিন হার্ট, এটা আসলে জামাতের প্রেশারেই বিএনপি থেকে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিল। এবং এটার কিন্তু আপনি দেখবেন যে প্রথম বলি হয়েছিল বামপন্থীরা, যারা বামপন্থীদের পলিটিক্স নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, আমি নিজে সবচেয়ে বেশি সমালোচনা করি বলে আমার কাছে মনে হয়, কিন্তু তাদেরকে তো আপনি মেরে ফেলতে পারেন না, কাউকে তো আপনি মেরে ফেলতে পারেন না, বিনা বিচারে মেরে ফেলতে পারেন না। তো সো র্যাব করে প্রথমত বামপন্থীদেরকে মেরে ফেলা, তারপরে ধরেন যে মানে এটা একটা বিষ ফোড়া বাংলাদেশে পার্মানেন্টলি ইনস্টল করে দেয়া, এটার পিছনে জামাতও যুক্ত, বিএনপিও যুক্ত। বিএনপির এই যে পুরাতন বন্দোবস্তের যে রাজনীতি, এটাকে আমরা সাবস্ক্রাইব করি না। আমরা মনে করি না যে এখানে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আছে, যে একটা সরকারের বিরুদ্ধে আমাদের আসলে সবাইকে নিয়ে নামতে হবে। সেখানে আমরা আবারও প্রয়োজন হলে জামাত ছাড়া অন্য এবং বিএনপি সহ যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা অবশ্যই নামবো, কিন্তু বিএনপির রাজনীতিটা আমি সাবস্ক্রাইব করবো না, তার সঙ্গে আমি কখনো জোট করবো না, তার সঙ্গে আমি কখনো আপৎকালীন সময় ছাড়া পলিটিক্স করবো না, তার সঙ্গে আমি সরকার করবো না, তার সঙ্গে আমি ধরেন যে তার সরকারে আমি যাব না, তার জাতীয় সরকার হোক, যে সরকারই হোক, এটাতে আমি যাব না। কারণ কি, আমি মনে করি যে এটা আসলে বাংলাদেশের পক্ষের বন্দোবস্ত না, নতুন বাংলাদেশের পক্ষের বন্দোবস্ত না। সো কিন্তু কম্প্যারিজন যদি আপনি করেন, তাহলে কি, তাহলে হচ্ছে যে জামাতের সঙ্গে আমি পলিটিক্যাল কোনো ধরনের সম্পর্ক রাখতে অনাগ্রহী, কিন্তু বিএনপির সঙ্গে আমি পলিটিক্যাল আলাপটা করি, তাকে আমি আসলে এই যে তার তো অনেকগুলো অ্যাপ্রিসিয়েট করার জায়গা আছে। বিএনপি তো বাংলাদেশে ধরেন যে বহুদলীয় একটা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, কিংবা ধরেন যে অর্থনৈতিক অনেকগুলো জায়গায় বিএনপি সিরিয়াস আপনার ভূমিকা আছে, এই জায়গাগুলো তো আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বিএনপির সঙ্গে আমি সরকারে যাব না, তার সঙ্গে আমার পলিটিক্যাল সম্পর্ক থাকবে, তাকে আমি চেষ্টা করব যে এই নতুন রাজনীতির পথে আনার যতখানি সম্ভব, সেই চেষ্টা আমার সবসময় চলবে।